11 বছর পর আবারও মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা। পঞ্চম বাংলাদেশি হিসেবে জয় করলেন চট্টগ্রামের বাবর আলী। এবং মোবাইল ব্যবহারে বাড়ছে খরচ, হ্যান্ডসেট উৎপাদনে ভ্যাট বাড়াতে চায় এনবিআর। ইন্টারনেট ব্যবহারেও গুনতে হবে বাড়তি টাকা, কমানোর অনুরোধ প্রতিমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন 1 এপ্রিল। চূড়াটি পর্বতের 15,500 ফুট উপরে। পর্বত আরোহণের প্রয়োজনীয় অনুমতি এবং নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা হন তিনি। সপ্তাহখানেকের ট্রেকিং শেষে 10 এপ্রিল পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় সেখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে 2 মাসের মতো। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। এ বিষয়ে জানাতে চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোটের মাঠে যুদ্ধ জয়ে শেষ মুহূর্তে ঘাম জড়াচ্ছেন প্রার্থীরা। চাঁদপুর, হাজীগঞ্জ এবং শাহরাস্তি এই 3 উপজেলার পরিষদ নির্বাচন হবে মঙ্গলবার, অর্থাৎ 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে দ্বিতীয় ধাপ, সেই ধাপের অংশ হিসেবে এই চাঁদপুরের এই 3 উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রার্থীরা আছেন, অর্থাৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পুরুষ এবং মহিলা সব মিলে 25 জন যে প্রার্থী আছেন, তারা এই মুহূর্তে বেশ ঘাম জড়াচ্ছেন। বলা যেতে পারে যে ভোটের দিন তাদের যে যুদ্ধ হবে, অর্থাৎ বিজয়ের মালা ছিনিয়ে আনার যে তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবে তারা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। কারণ মধ্যরাতে শেষ হচ্ছে এই ভোট চাওয়ার যেই তাদের যে প্রচারণার অংশ, সেটি একবারে ক্রান্তিকাল, অর্থাৎ মধ্যরাতের পর থেকে তারা আর কোনো অবস্থায় প্রচারণায় নামতে পারবেন না। যে কারণে আমি লক্ষ্য করেছি যে আজ শেষ দিনটিতে প্রচারণার ভোট থেকে কিন্তু প্রার্থীরা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যেমনটা যাচ্ছেন, একের সঙ্গে মানুষের ঘরে ঘরেও যাচ্ছেন, অর্থাৎ তারা ভোট পেতে একেবারে মরিয়া। আমরা এবার একটা বিষয় লক্ষ্য করেছি যে এবার যেই চাঁদপুরের যে 3টি উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে, সেই ভোট যুদ্ধের জন্য এখন পর্যন্ত একটা সম্প্রীতির পরিবেশ আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ ভোট পেতে যে প্রার্থীরা আলাদা আলাদা তারা প্রচারণা চালাচ্ছেন, সেখানে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি বা কোনো অশোভনীয় আচরণ এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। আরেকটা বিষয় হলো যে এই ভোট হচ্ছে কিন্তু ইভিএম পদ্ধতিতে। সঙ্গত কারণে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য নির্বাচনের আগে এবং নির্বাচনের পর ভোট 3 দিন চাঁদপুরের সদস্য, হাইমচর, হাজীগঞ্জ, শাহরাস্তি, হাজীগঞ্জ এই 3টি উপজেলা কিন্তু কঠোর নিরাপত্তা বলে তৈরি করা হয়েছে এবং কোস্টগার্ড, বিজিবি, র্যাব এবং পুলিশ তো আছে। সব বলা যেতে পারে যে ভোট প্রস্তুতির জন্য চাঁদপুরের যে পরিবেশ, সেটি ছিল একটা চিমচাম পরিবেশ। এ ছিল আমার কাছে চাঁদপুরে প্রচারণার সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ব্যবহারে খরচের বোঝা চাপছে গ্রাহকের কাঁধে। আসছে বাজেটে হ্যান্ডসেট উৎপাদনে 5% ভ্যাট বাড়াতে চায় এনবিআর। এতে প্রতিটি হ্যান্ডসেটে দাম বাড়তে পারে 1000 টাকা পর্যন্ত। সম্পূরক শুল্ক 20% করার প্রস্তাবে টক টাইম ও ইন্টারনেট ব্যবহারে 100 টাকায় বাড়তি গুনতে হবে প্রায় 6 টাকা। শুভকানের রিপোর্ট। ফেসবুক ব্রাউজিং থেকে পড়াশোনা, কেনাকাটা, দাপ্তরিক কাজকর্ম সব ক্ষেত্রে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। বিটিআরসি বলছে 19 কোটি 22 লাখ সিম কার্ডধারী।
বর্তমানে মোবাইলে কথা বলায় 100 টাকার রিচার্জে 33 টাকার বেশি কর দেন গ্রাহকরা। একই পরিমাণ কর দিতে হয় ইন্টারনেটেও। এনবিআর সূত্রে জানা গেছে, আসছে বাজেটে উভয় ক্ষেত্রে সম্পূরক শুল্ক 5% বাড়িয়ে 20% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে অতিরিক্ত 5 টাকা 75 পয়সা কর বাড়বে। ফলে 100 টাকার মোবাইল সেবায় সর্বমোট কর দিতে হবে 39 টাকা, যা হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। স্টুডেন্টের জন্য যদি এরকম ভ্যাট যদি সরকার বৃদ্ধি করে, সেটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। মোবাইল ব্যবহার করাটাই আমাদের একটা দায় হয়ে দাঁড়াবে। সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের এই ভ্যাটটা না বাড়ায়। মোবাইল অপারেটররা বলছে, সম্পূরক শুল্ক 5% বাড়িয়ে প্রায় 1,500 কোটি টাকা রাজস্ব মিলবে। করের পরিবর্তে ডাটা ব্যবহার বাড়িয়ে এই রাজস্ব আদায় সম্ভব। দেশে একজন গ্রাহক মাসে গড়ে 6.5 জিবি ডাটা ব্যবহার করেন, ভারতে যার পরিমাণ 17.5 জিবি। যখনই কর বাড়ে তখনই ইমিডিয়েটলি কিন্তু ওনারা কনজাম্পশন শ্রাঙ্ক করে ফেলেন। আলটিমেট উদ্দেশ্য যেটা 1,500 কোটি টাকা এই সম্পূরক শুল্ক বাড়িয়ে নেওয়া, আমাদের কাছে এটা নিয়ে সন্দেহ আছে। স্বস্তির খবর নেই মোবাইল ফোনেও। বর্তমানে হ্যান্ডসেট উৎপাদনে 3 থেকে 7.5% পর্যন্ত ভ্যাট দিতে হয় 17টি প্রতিষ্ঠানকে। বিক্রয় পর্যায়ে রয়েছে 5% ভ্যাট। আসছে বাজেটে এ খাতে ভ্যাট বাড়তে পারে আরও 5%। এতে প্রায় 500 কোটি টাকা রাজস্ব পাবে সরকার। তবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ফোন বিক্রি বন্ধ হলে এ খাত থেকে বছরে রাজস্ব মিলবে প্রায় 1200 কোটি টাকা। প্রতিটি প্রোডাক্টে প্রায় 700 থেকে 1000 টাকা, যেহেতু 5%-এর কিউমুলেটিভ ইমপ্যাক্ট আছে, আমরা আশা করতেছি এটা প্রায় 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত করে বেড়ে যাবে। যদিও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন, মোবাইল সেবায় এবং হ্যান্ডসেট সংযোজনে কর ভার কমাতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। ইন্টারনেটের দাম কমানোর ব্যাপারে, ভ্যাট ট্যাক্স কমানোর ব্যাপারে, টেলিযোগাযোগ সেক্টরে, আইসিটি সেক্টরে সবগুলোই আমরা মাননীয় অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি। বর্তমানে ব্রডব্যান্ড সেবায় 5% করে 3 স্তরে 15% ভ্যাটের বোঝা বহন করতে হচ্ছে 1,34 লাখ গ্রাহককে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। সিলেটে নির্বিচারে একের পর এক টিলা কেটে সমতল ভূমিতে রূপান্তর করা হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় টিলা কাটা হচ্ছে। সিলেট সদর উপজেলার নালিয়া এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, বিশাল পাহাড় কেটে প্লট তৈরি করে দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় মেতেছে জমির মালিকেরা। পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা জানান, রাতের আধারে পাহাড় কাটা হচ্ছে। মেঘের সময় কাটা হইতা, মেঘ দিলে কাটে। বিভিন্ন প্লটিং, ছোট ছোট প্লটিং এই জায়গাগুলা বিক্রি হয়েছে। শুধু এই এলাকায় নয়, সিলেট নগরীর ঝারঝিরে পাড়া, আখালিয়া, গোলাপগঞ্জ উপজেলা সহ বিভিন্ন এলাকায় টিলা কেটে বসতি নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় অফিসের পরিচালক পদে সদ্য যোগদান করা মোহাম্মদ ইমরান হোসেন এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তবে বেলার সমন্বয়ক বললেন, রাজনৈতিক ছত্রছায়ায় এইসব চলছে। এই ক্ষেত্রে যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু উদাসীন এবং নিষ্ক্রিয়তার একটা পরিচয় দিচ্ছেন। অন্যদিকে মহানগরী পুলিশের কর্মকর্তার মতে, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের আটক ও মামলা করে পাহাড় কাটা বন্ধ করা সম্ভব নয়। আমাদের সবার সার্বিক প্রচেষ্টার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করলে এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে বলে আমি মনে করি। সিলেট বিভাগের 4 জেলায় বর্তমানে 1875টি টিলা আছে। এসব টিলার আয়তন 4811 একর। এর বাইরে আড়াই দশকে 20 থেকে 30% টিলা কেটে ফেলা হয়েছে। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তারাও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ অতি জরুরি বলে মনে করছেন সকলে। সিলেট সদর উপজেলার নালিয়া থেকে ইকরামুল কবির। দেখছেন সময় সংবাদ। 7 সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের 7টি রাজ্যে স্থলপথে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে এড়ানো যাবে অন্তত 400 কিলোমিটার পথ। নামে আন্তর্জাতিক বন্দর হলেও এখনও গড়ে ওঠেনি ইমিগ্রেশন ব্যবস্থা সহ উপযুক্ত পরিকাঠামো। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। সারাদিনে ন্যূনতম 150টি ট্রাক যাওয়া আসার কথা থাকলেও ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে যাতায়াত করছে মাত্র 40 থেকে 50টি ট্রাক।
এর বেশি জড়ো হলেও সারি বেঁধে দাঁড়িয়ে থাকে বন্দরের আশেপাশের সড়কে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বন্দরটির এমন স্লথ গতির কারণে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বন্দর কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে লক্ষ্যমাত্রা অর্জনে। কিন্তু দুদেশের জন্য এত গুরুত্বপূর্ণ যে বন্দর, সেটির দশা এমন কেন? বিএসএফ যেটা চেক করার যেটা সময়টা লাগায়, ওই সময়টা একটু বেশি লাগায়। গভর্নমেন্টে যদি রাস্তাঘাট ভালো করে, ধর ভালো গাড়ি যায়, দিনে যদি 100-150 গাড়ি পার হয়, তাহলে তারও সুবিধা হচ্ছে। শুধু ব্যবসায়িক নয়, অনেকেরই দাবি উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের সংযোগ স্থাপনের এই সীমান্ত পথ পর্যটকদের জন্য খুলে দিলেও রাজস্ব যোগ হবে দুদেশের কোষাগারে। দুদেশের সরকারকে যৌথভাবে আলোচনা করে দ্রুত গতিতে আমাদের এই পোর্টটা যাতে খুলে দেওয়ার ব্যবস্থা করে। 2013 সালে চালু হয় আসাম কুড়িগ্রাম সীমান্তের সোনাহাট এই স্থলবন্দর। এর একদিকে বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, অন্যদিকে আসামের ধুবড়ী জেলা। বর্তমানে এই বন্দর দিয়ে শুধুমাত্র পাথর ও কয়লা আনা নেয়ার কাজ হয়। সংশ্লিষ্টরা বলছেন যে বাংলাদেশের কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ি এবং আসামের এই ধুবড়ী জেলার সোনারহাটের এই সীমান্ত বন্দর আরও উন্নয়ন প্রয়োজন। আর তার মধ্য দিয়েই দুদেশের সম্পর্ক যেরকম উন্নতি হবে, ঠিক সেরকমভাবে দুদেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আসামের ধুবড়ীর সোনারহাট স্থল সীমান্ত থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে ঝড়ের কারণে মাঠের অনুশীলনে নামতে পারেনি টিম বাংলাদেশ। হোটেলে জিম করেই নিজেদের ফিট রাখতে হচ্ছে সাকিব, শান্ত, মাহমুদুল্লাহদের। সকালে ফিটনেস ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে জিম সেশনে অংশ নেন স্কোয়াডের ক্রিকেটাররা। ট্র্যাকে রানিং দিয়ে এদিন শুরু হয় ক্রিকেটারদের অনুশীলন। স্কোয়াডের সব ক্রিকেটারই যোগ দেন রানিংয়ে। 16 মে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে পৌঁছালেও ক্রিকেটারদের থাকতে হয়েছে হোটেলবন্দি। শহরটির উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র ঝড়ের কারণে লন্ডভন্ড হয়ে যায় টাইগারদের ম্যাচ ভেন্যু। বাতিল করা হয়েছিল প্রথম দিনের অনুশীলন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং 11 বছর পর আবারও মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা। পঞ্চম বাংলাদেশি হিসেবে জয় করলেন চট্টগ্রামের বাবর আলী। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।